হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম চলে এসেছি আবারও একটা ক্লাস নিয়ে। তোমাদের ক্লাস 9-এ এর আগের দিনই ক্লাস হয়েছে যে তোমাদের জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টার। এরই প্রথম যে ভাগটা সেখানে কিন্তু আমরা পড়েছি হোয়াট ইজ লাইফ, মানে জীবন কি, এবং সেই জীবনের থেকে কিভাবে কত রকমের বৈচিত্র্য, জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আর আজকে তারই পরবর্তী পার্ট যেটা রয়েছে জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। এই একটা নতুন ওয়ার্ড যেটা তোমরা এই জায়গাটাই শিখবে। আর এই ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমি কেন করা হয়, তো খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে তোমরা আজকে পুরোটা জানবে। তো প্রত্যেককে বলছি প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করব আমরা ট্যাক্সোনমি। তো এর আগের দিন আমরা কি পড়েছি? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। তুমি যদি তোমার আশেপাশে দেখো কত প্রজাতির জীব তোমাদের আশেপাশে রয়েছে। ধরো আমরা মানুষ রয়েছি, আশেপাশে গরু, ছাগল, কুকুর, বেড়াল, কত রকমের প্রাণী দেখতে পাওয়া যায়। যদি আমরা উদ্ভিদদেরকে দেখি, আম গাছ, জাম গাছ, কত রকমের গাছপালা তুমি আশেপাশে দেখতে পাবে। এবার বলো, এই যে এত রকমের জীব পৃথিবীতে রয়েছে, যদি আমি বলি পৃথিবীতে যত উদ্ভিদ আছে সব উদ্ভিদকে তুমি চেনো? কখনোই না। অত উদ্ভিদকে তুমি চিনবে কি করে? আর এত উদ্ভিদ সম্পর্কে কারোর পক্ষে জানাও সম্ভব নয়, এত প্রাণী সম্পর্কেও কারোর পক্ষে জানা সম্ভব না। তাহলে এদের এত জীব বৈচিত্র্যের মধ্যে তাদেরকে আমরা কিভাবে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করব বা কিভাবে তাদের সম্পর্কে আমরা জানবো? তো তাদের বিষয়ে জানতে গেলে তখন কি করতে হবে? তাদেরকে শ্রেণী বিভাগ করতে হবে, নির্দিষ্ট শ্রেণীতে আলাদা আলাদাভাবে তাদেরকে রাখতে হবে। আর এই যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটাকেই আমরা বলে থাকি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কথার অর্থ কি? ট্যাক্সোনমি কথার অর্থ দেখো, এটাকে ভাঙা হয়েছে ট্যাক্সিস। ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে বিন্যাস, আর নোমোস কথার অর্থ হচ্ছে বিধি। অর্থাৎ ট্যাক্সোনমি কথার অর্থ হচ্ছে বিন্যাস বিধি। কে প্রথম বলেছিলেন বিন্যাস বিধি? এই শব্দটার প্রবর্তন কে করেন? এই শব্দটার প্রবর্তন করেন অগাস্টিন পি দ্য ক্যান্ডল। তিনি প্রথম ট্যাক্সোনমি শব্দটির প্রবর্তন করেন। আর এই ট্যাক্সোনমির যে ধারণা, কিভাবে ট্যাক্সোনমি মানে অর্থাৎ শ্রেণীবিন্যাস করতে হবে, বিন্যাস বিধি করতে হবে, সেটা কে বলেছিলেন? সেটা বলেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তো এবার আসি, শ্রেণী বিভাগ কেন করব, কিভাবে করব, কি জিনিস। ধরো তোমাকে একটা স্কুলে নিয়ে যাওয়া হলো, তুমি যে স্কুলে পড়ো, এবার সেই স্কুলে যদি সমস্ত স্টুডেন্টদেরকে এক জায়গায় বসতে বলা হতো, যদি বলা হতো যে যেখানে খুশি বসতে পারে, তাহলে কি সমস্যা হতো? টিচাররা বুঝতে পারতো না কে কোন ক্লাসে পড়ে আর কাকে কোনটা পড়ানো উচিত, তাই না? তাহলে এই সমস্যা থেকে বেরোনোর জন্য কি করা হলো? তাদের প্রত্যেককে এক একটা শ্রেণীতে ভাগ করে দেওয়া হলো। যেমন হাই স্কুলে ক্লাস 5 to 12 রয়েছে, সেখানে পঞ্চম শ্রেণীতে কারা থাকবে, কিভাবে ঠিক করা হলো যে এই বয়সের আন্ডারে যারা থাকবে তাদের আইকিউ লেভেল একই প্রকৃতির হয়, তারা একই প্রকার মানে তারা একই প্রকারের পড়াটা নিতে পারবে, তো ওদেরকে ক্লাস 5-এ রেখে দাও। তারপরে তাদের থেকে এক বছর বয়সে বেশি যারা, তাদের আইকিউ লেভেল আরেকটু বেশি, তাদেরকে ক্লাস 6-এর আন্ডারে ফেলে দাও। তো বয়স অনুযায়ী কি করছি আমরা? নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করছি। এইভাবে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীতে ভাগ করলাম এবং প্রত্যেককে বলা হলো যে এক একটা নির্দিষ্ট শ্রেণী এক একটা রুমে বসবে। তাহলে টিচারের কি সুবিধা হলো? টিচার বুঝতে পারলো যে এই রুমে প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস 9-এ পড়ে, তাহলে এদেরকে এই পড়াটা আমাকে পড়াতে হবে, এরা এই ক্ষেত্রে বোধগম্য। তাহলে শ্রেণীবিন্যাস করার কতটা সুবিধা রয়েছে। তো এই শ্রেণীবিন্যাসটা কত রকম ভাবে হতে পারে? শ্রেণীবিন্যাসটা ধরো পড়া বোঝানোর ক্ষেত্রে প্রত্যেককে ক্লাসরুমে বসানো হলো। তোমরা স্কুলে যখন কোনো ফাংশন হয়, ধরো দেখবে সরস্বতী পুজোর কোনো অনুষ্ঠান হচ্ছে বা নাচ গানের প্রোগ্রাম হচ্ছে, তখন কি করা হয়? বিভিন্ন জায়গা থেকে যারা যারা নাচ ভালো করতে পারে তাদেরকে একটা জায়গায় একটা গ্রুপে ফেলা হয়, যারা যারা ভালো অভিনয় করতে পারে তাদেরকে একটা নাটকের গ্রুপে ফেলা হয়, যারা ভালো আবৃত্তি করতে পারে তাদেরকে একটা গ্রুপে ফেলা হয়। তখন কিন্তু বয়স দেখা হচ্ছে না। তো শ্রেণীবিন্যাস ক্যাটাগরি সেটা নিজের চাহিদা অনুযায়ী কি আলাদা আলাদা গ্রুপিংয়ে করা যেতে পারে। তখন কিন্তু নাচ গান আবৃত্তি এই অনুযায়ী ফেলা হচ্ছে, কে যে যে ভালো নাচতে পারে তাকে নাচের গ্রুপে, যে যে ভালো আঁকতে পারে তাকে ছবি আঁকার গ্রুপে, এইভাবে ভাগ করা হচ্ছে। তো ঠিক তেমনই আমরাও এই পুরো জীবজগৎকে
পুরো জীবজগৎকে বিভিন্নভাবে কিন্তু ভাগ করতে পারি। কিভাবে তাদেরকে এক একটা শ্রেণীতে রাখবো? তাদের মধ্যে থাকা বৈশিষ্ট্যের মিল দেখে। ধরো তোমাকে দুটো উদ্ভিদ দেওয়া হয়েছে আর দুটো প্রাণী দেওয়া হয়েছে। ধরে নাও এখানে এই একটা উদ্ভিদ, আচ্ছা এখানে তোমার রয়েছে আর এক ধরনের উদ্ভিদ, আচ্ছা তারপরে রয়েছে এখানে একটা প্রাণী, ঠিক আছে, এই একটা প্রাণী রয়েছে, আচ্ছা তারপরে এখানে আর একটা পাখি রয়েছে। এবার বলো তুমি কাকে কোন গ্রুপে ফেলবে? তুমি আগেই এই গ্রুপটা করবে যে এরা চলাফেরা করতে পারে, তাহলে এদেরকে একটা গ্রুপে ফেলা যেতে পারে। এরা কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারছে, জনন কার্য করতে পারছে, তাই এদেরকে সবাইকে আমি একটা গ্রুপে ফেললাম। কি গ্রুপে? না এরা প্রাণী। আর এরা কি? এরা খাদ্য তৈরি করছে, এরা চলাফেরা করতে পারে না, চলাফেরা করতে পারে না। এরা কি করছে? এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকছে, এদের বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, খাদ্য উৎপাদন করছে। তো এদেরকে আমরা কি একটা গ্রুপে ফেলে দিলাম? উদ্ভিদ। তো এইটুকু তো আমরা করতেই পারি। এইটুকু দেখে আমরা কিভাবে করলাম? কেন একে আর একে এক গ্রুপে ফেললাম না? কারণ এদের মধ্যে বৈশিষ্ট্যের অনেক অমিল রয়েছে, ঠিক আছে, এমন নয় যে এরা দুজনেও সেম হুবহু, কিন্তু এদের মধ্যে অনেকটা সিমিলারিটিস বা মিল রয়েছে, কিছু কিছু অমিল হয়তো রয়েছে, তাই এদেরকে আমি এক ক্যাটাগরিতে ফেললাম, আর এদের মধ্যে মিল রয়েছে তাই এদেরকে আমি আর এক ক্যাটাগরিতে ফেললাম। তো এইভাবেই আমাদের পৃথিবীতে যত জীব রয়েছে সমস্ত জীবকে আমরা কি করেছি? শ্রেণীবিন্যাস করেছি। তাহলে এই জীবজগৎকে শ্রেণীবিন্যাস করার যে পদ্ধতি সেটাকেই আমরা কি বলছি? ট্যাক্সোনমি। তাহলে এই ট্যাক্সোনমির কি কি উপাদান রয়েছে? ট্যাক্সোনমির উপাদান যদি আমরা দেখি, ফার্স্টে আমাকে কি করতে হবে? শনাক্তকরণ করতে হবে। এই যে আমি তোমাকে এই চারটে জীব দিয়েছি, তুমি ফার্স্টে কি দেখলে? তুমি তার ক্যারেক্টার দেখলে, যে এই পাখিটা উড়তে পারে, পাখিটা তার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু গাছটা তো যেতে পারছে না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে এর কিছু বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য দেখে দেখে তুমি একে আইডেন্টিফাই করছো বা শনাক্ত করছো যে ওর মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য দেখে চেনার প্রক্রিয়াকে আমরা কি বলি? শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য দেখে, বৈশিষ্ট্য দেখে চেনা। তারপরে যখন তুমি বৈশিষ্ট্য দেখে চিনলে যে পাখিকে আমরা কিভাবে চিনবো? তার দুটো ডানা রয়েছে, তার লেজ থাকে, তার ঠোঁট থাকে, মানে চঞ্চু থাকে, ঠোঁট দাঁত থাকে না, এরা খাবার গিলে খায়, আর আকাশে উঠতে পারে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখে তুমি চিনতে পারলে না ওটা পাখি। যেই তুমি এই বৈশিষ্ট্যগুলো দেখলে তুমি একটা নাম দিয়ে দিলে। তো এইটাকে বলা হচ্ছে নামকরণ। কোনো জীবকে দেখে তার বৈশিষ্ট্য দেখে শনাক্ত করার পর তাকে কি করা হয়? নির্দিষ্ট নাম দেওয়া হয়। এই নাম দেওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলছি? নামকরণ। নাম দেওয়ার পর তাহলে ওটা পাখি, আমি নাম দিলাম ওর বৈশিষ্ট্য দেখে। তাহলে এই পাখিগুলোকে আমরা উদ্ভিদের আন্ডারে ফেলবো না প্রাণীর আন্ডারে ফেলবো? না, এগুলো যেহেতু চলাচল করতে পারে, সমস্ত প্রাণী চলাচল করতে পারে, তাই প্রাণীদের আন্ডারে ফেলে, ওকে উদ্ভিদের আন্ডারে ফেলা যাবে না। তাহলে প্রাণীর যে শ্রেণী বিভাগ সেখানে ফেলে দিলাম, মানে ওকে একটা নির্দিষ্ট শ্রেণীতে আমি ইনক্লুড করলাম। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? শ্রেণীবিন্যাস। নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা। বোঝা গেল? তাহলে এই তিনটে পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করা হয়, আর এই তিনটে পদ্ধতিকে একত্রে বলা হচ্ছে ট্যাক্সোনমি। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে ট্যাক্সোনমি জিনিসটা কি, ঠিক আছে। তাহলে ট্যাক্সোনমি হচ্ছে বিন্যাস বিধি, যার উপাদানগুলো হচ্ছে শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবিন্যাস পদ্ধতি। বোঝা গেছে? তাহলে দেখো এখানে ট্যাক্সোনমির সংজ্ঞা কি বলছে? জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে আমরা কি বলছি? ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির গুরুত্ব কি? কেন আমরা এরকম শ্রেণীবিন্যাস করলাম? কারণ এই যে এত হিউজ যে ডাইভার্সিটি বা এত প্রজাতির জীব রয়েছে, প্রত্যেকটা জীবকে যাতে আমরা সহজে চিনতে পারি, তার বিষয়ে যাতে সহজে আমরা স্টাডি করতে পারি, পড়াশোনা করতে পারি, তার ব্যাপারে নলেজ গেইন করতে পারি, সেই জন্যই কিন্তু। তাহলে জীবকে শনাক্ত করতে আমাদের সুবিধা হয় ট্যাক্সোনমি করা থাকলে। বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে, মানে কি কি চেঞ্জেস হয়েছে আগের তুলনায়। দেখো তোমাকে যদি 10টা গাছ এনে দিয়ে দেওয়া হয়, দিয়ে তোমাকে বলা হলো যে শ্রেণীবিন্যাস করো,
আর তোমাকে ওই 10টা গাছের শ্রেণীবিন্যাস আগে থেকে করে দেওয়া আছে, দিয়ে বললেও তোমাকে ওর ব্যাপারে স্টাডি করতে, কোনটা সুবিধা হবে? অবশ্যই যেটা আগে করে দেওয়া আছে। তো এরকম যদি তুমি কোনো স্কুলে নতুন যাও, সেখানে গিয়ে ধরো তুমি পরীক্ষার কোনো নতুন স্কুলে পরীক্ষার সিট পড়েছে, মাধ্যমিক যখন দিতে যাবে তখন তো সিট পড়বে, তো সেখানে ধরো পরীক্ষার সিট পড়েছে, তুমি সেই স্কুলটাকে চেনো না, এবার ওখানে তোমাকে বলা হচ্ছে, মুখে বলে দেওয়া হলো যে অমুক রুমে তুমি চলে যাও, চিনতে পারবে ওই অমুক রুমটা কোথায় আছে? তোমাকে আগে কি করতে হবে, একটা চার্ট দিয়ে দেবে যে এই এত ফ্লোরের এত জায়গায় এই রুমটা আছে, ওই রুমে তোমাকে যেতে হবে, তবে তুমি বুঝতে পারবে। তো ওখানে প্রত্যেকটা রুমের কি হয়েছে, মানে কোথায় কোথায় কি রয়েছে সেই শ্রেণীবিন্যাসটা করে দেওয়া আছে, তাই তুমি দেখে চিনতে পারছো, নচেত কিন্তু তুমি চিনতে পারতে না। তাহলে এখানেও তোমাকে এই শ্রেণীবিন্যাস পদ্ধতি সমস্তটা করে দিয়েছে, যার জন্য তুমি সহজে কিন্তু সেই জীব বা সেই প্রাণীগুলো সম্পর্কে স্টাডি করতে পারছো, তাদের ব্যাপারে জানতে পারছো, তোমাকে বেশি মাথা খাটাতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। নতুন জীবের শনাক্তকরণে সাহায্য করে। ধরো এমন কিছু জীব যেগুলো নতুন তৈরি হয়েছে পৃথিবীতে বা নতুন উৎপত্তি লাভ করেছে, আগে ছিল না, তাহলে আগের শ্রেণীবিন্যাস পদ্ধতি দেখলেই আমি বুঝতে পারবো যে ওই শ্রেণীবিন্যাসে তো এই প্রাণীটার নামই নেই, এটা নতুন এসছে, তাহলে এই নতুন প্রাণীটাকে আমরা সিমিলারিটিস দেখবো যে কার সাথে বেশি মিল আছে, সেই সব গ্রুপের আন্ডারে কিন্তু ওকে ফেলে দেবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব। এবার আসি ট্যাক্সোনমিক হায়ারার্কি। হায়ারার্কি কাকে বলা হয়? ধরো একটা স্কুলে তুমি যে প্রত্যেকটা শ্রেণীতে ভাগ করছি, আমরা কিভাবে ভাগ করছি, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এইভাবে আমরা একটা হাই স্কুলের শ্রেণীবিন্যাস করে থাকি। তো ক্লাস 5-এ কারা পড়বে, একদম ছোট যারা, বা এটাকে ধরো আমরা এই স্কুল স্টুডেন্টের দরকার নেই, আমরা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি, এটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধরো তোমাকে বলা হলো তোমার বাড়ি কোথায়, সাপোজ আমাকে যদি বলা হয় আমার বাড়ি কোথায়, তাহলে আমি কি বলবো, ভারতবর্ষে। যদি আমি তোমাকে বলি আমার বাড়ি ভারতবর্ষে, তুমি আমার বাড়ি খুঁজে পাবে, সারা ভারতবর্ষ খুঁজে বেড়াবে? তা তো সম্ভব না। যদি আমি বলি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমার বাড়ি, তাহলে তোমার পক্ষে কিছুটা হলেও সহজ হলো, তাই না? আচ্ছা, তারপরেও সারা পশ্চিমবঙ্গে খুঁজে বেড়ানো এটাও তো পসিবল না। তাহলে আমি যদি বলি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় আমার বাড়ি, তাহলে এটা আরো ইজি হয়ে গেল তোমার কাছে। তারপরে নদিয়া জেলাটাও বেশ অনেকটা বড়, তাহলে নদিয়া জেলার কোথায় বাড়ি, এটা বললে তো তোমরা সবাই আমার বাড়ি চলে যাবে, এটুকুই জেনে থাকো নদিয়া জেলায় আমার বাড়ি। এবার ওর মধ্যেও অনেকটা এরিয়া রয়েছে, রানাঘাট রয়েছে, শান্তিপুর রয়েছে, কল্যাণী রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, তো এই বিভিন্ন জায়গাগুলো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো আমি যদি প্রপার একটা এক্সাক্ট জায়গা বলি, ধরো কৃষ্ণনগর, তাহলে কৃষ্ণনগরে আমার বাড়ি, তাহলে ওটা খোঁজাটা কিন্তু অনেকটা ইজি। এবার কৃষ্ণনগরের কোথায় তোমার বাড়ি, একটা নির্দিষ্ট পাড়ার নাম বা এরিয়ার নাম তুমি বললে, তাহলে আরো সুবিধা হলো। তাহলে এই যে প্রত্যেকটা ধাপ, কিসে, প্রথমে দেশ বললাম, তারপরে রাজ্য বললাম, রাজ্যর পর জেলা বললাম, জেলার পর কি বিভিন্ন কি বলবো ওগুলোকে, ব্লক বা মিউনিসিপ্যালিটি বলা যেতে পারে, তার আন্ডারে নির্দিষ্ট পাড়া বা ওয়ার্ড, এগুলো। তাহলে এই যে প্রত্যেকটা ধাপ, তো এরকম জীবকে যখন শ্রেণীবিন্যাস করি, জীবকেও এরকম বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, আর এই প্রত্যেকটা ধাপকে বলা হয় ট্যাক্সা বা ট্যাক্সন। ঠিক আছে, কিভাবে ভাগ করা হয়, একদম শুরুতে শুরুতে থাকে রাজ্য, আমাদের যেমন রাজ্য থাকে, ওদেরও কিন্তু রাজ্য রয়েছে, রাজ্য, রাজ্যর পর রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি, এই কটা হায়ারার্কিতে কিন্তু ভাগ করা হয়েছে। রাজ্য কি কি, আমরা এখানে মেইনলি রাজ্য সম্পর্কেই জানবো, যে পুরো জীবজগৎ মানে পৃথিবীতে যত জীব রয়েছে সমস্ত জীবকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। কটা রাজ্য, রাজ্য মোট 5টা, আর এটা হচ্ছে সব থেকে বড় এরিয়া। এবার এই 5টা রাজ্য কি কি, একটা হচ্ছে তোমার মনেরা, নেক্সট হচ্ছে প্রোটিস্টা, নেক্সট হচ্ছে ছত্রাক, প্ল্যান্টি মানে উদ্ভিদ জগৎ, আর একটা হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ। যেমন প্ল্যান্ট, এই যে জগৎটা, এর মধ্যে যত উদ্ভিদ রয়েছে, মানে পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে সব উদ্ভিদকে আমি এই গ্রুপের আন্ডারে ফেলবো। এবার সব উদ্ভিদ তো সেম না,
কেউ ফুল ফল তৈরি হয় কারোর মধ্যে ফুল ফল তৈরি হয় না, কেউ কাঁটা জাতীয় উদ্ভিদ, কারোর মধ্যে কাঁটা নেই, কেউ রসালো উদ্ভিদ। তাহলে উদ্ভিদ কিন্তু অনেক রকমের, অনেক সিমিলারিটিস মানে মিলও রয়েছে, অনেক অমিলও রয়েছে, কিন্তু তবু তারা উদ্ভিদ। সেই উদ্ভিদগুলোকে আমি একটা রাজ্যে রেখেছি, সেটা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। তাহলে এই উদ্ভিদ জগতের মধ্যেও আমি গিয়ে অত উদ্ভিদকে কিভাবে ভাগ করব? বেশ কিছু পর্বে ভাগ করব। তারপরে এক একটা পর্বের আন্ডারে যে উদ্ভিদগুলো রয়েছে সেইগুলোকে আবার আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করব, কি কি মিল আর অমিল রয়েছে সেগুলোর উপর বেস করে। একই শ্রেণীতে থাকা কিছু উদ্ভিদকে আবার কিছু বর্গে ভাগ করব, একই বর্গে থাকা উদ্ভিদগুলোকে গোত্রে ভাগ করব, এবং গোত্রের মধ্যে থাকা সেম গোত্রভুক্ত যত উদ্ভিদ রয়েছে সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম হবে। ধরো সেম গোত্রের আন্ডারে ধরো আম গাছ রয়েছে, আম গাছের নাম কি হয়ে যাবে? একটা বিজ্ঞানসম্মত নাম দিতে হবে, যে নাম দিয়ে পুরো পৃথিবী তাকে চিনবে। তুমি যদি এখন অন্য কোনো দেশে গিয়ে বলো আম, সে আম বলে কিন্তু চিনতে পারবে না। তুমি যদি বলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে পুরো পৃথিবী ওই বুঝতে পারবে যে ওটা আম গাছের কথা তুমি বলছো। তাহলে এমন একটা নাম থাকতে হবে যে নামটার দুটো পদ, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। আর এই দুটো নাম, এই দুটো পদ দিয়ে যে নামটা তৈরি হয় সেই নামটাকে বলা হয় দ্বিপদ নামকরণ বা সাইন্টিফিক নেম। এই সাইন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ ওই নামে ওই জিনিসটাকে চিনবে। বোঝা গেল? তাহলে একই গোত্রভুক্ত উদ্ভিদের নামগুলো আলাদা আলাদা হবে। তো এক একটা উদ্ভিদের এক এক রকম নাম, যেমন আম গাছের নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। হোমো প্রথমটা হচ্ছে গণ, তারপরের অংশটা হচ্ছে প্রজাতি। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে উদ্ভিদ বা প্রাণীদেরকে বা বিভিন্ন জীবদেরকে ভাগ করা হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা ধাপকে আমরা কি বলছি? প্রত্যেকটা ধাপকে আমরা বলছি ট্যাক্সন। ঠিক আছে? আর সবগুলোকে একত্রে বলছি ট্যাক্সা। বোঝা গেল? তাহলে এই ট্যাক্সন গুলোকে একত্রে বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি, যেটা ক্যারোলাস লিনিয়াস করেছিলেন। তো এই জন্য এটাকে লিনিয়াসের হায়ারার্কিও কিন্তু বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, চল। তাহলে এখানে এই যে আমরা দ্বিপদ নামকরণ বললাম, কি কি নিয়ে তৈরি? গণ আর প্রজাতি। লাস্টের যে দুটো ট্যাক্সন সেই দুটোকে বলছি আমরা গণ আর প্রজাতি। তো এটা কি? মটর গাছের বিজ্ঞানসম্মত নাম। মটর গাছের সাইন্টিফিক নেম হচ্ছে পিসাম স্যাটিভাম বা পাইসাম স্যাটাইভামও অনেকে বলে। যাই হোক, তো প্রথম পদটাকে বলা হয় গণ, তারপরের পদটাকে বলা হয় প্রজাতি। আর এই যে দ্বিপদ নামকরণ বা সাইন্টিফিক নেম, এই নাম দিয়ে কিন্তু পুরো পৃথিবী চিনবে, এটা তো বললাম। তো এই নাম লেখার বা এই নামকরণ করার বেশ কিছু নিয়মাবলী রয়েছে। সেই দ্বিপদ নামকরণের নিয়মাবলীগুলো কি কি? এক, গণ আর প্রজাতি মানে এটি দ্বিপদ নামকরণ সবসময় দুটো পদ দিয়ে হবে। দ্বিপদ নামকরণ সর্বদা দুটি পদ নিয়ে হবে। এবার কখনো কখনো এক্সেপশনাল ক্ষেত্রে যে এই দ্বিপদ নামকরণের শেষে আমি যে বিজ্ঞানী নামটা দিচ্ছে তার নামটাও দিতে পারি। যেমন ধরো প্যান্থেরা লিও, এটা হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা লিও। তো সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থেরা লিও। তো প্যান্থেরা লিওর সাইডে আমি এরকম লিনিয়াস লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি? কারণ বিজ্ঞানী লিনিয়াসের নামকরণটা করেছিলেন, তখন কিন্তু সেটা ত্রিপদ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে ধরো এই একটা গণ, তারপরে প্রজাতি, তারপরে একই প্রজাতির আবার অনেক উপপ্রজাতিও হতে পারে। দেখা যাচ্ছে একটাই প্রজাতি জবা ফুল, ধরো জবা ফুল লাল জবা, সাদা জবা, হুবহু সেম, পুরো সবকিছু সেম, কিন্তু কালারটুকু আলাদা। ওর জন্য দুটো আলাদা উপপ্রজাতি হয়ে যাচ্ছে, মানে প্রজাতির আবার আরেকটা ভাগ উপপ্রজাতি। তখন কিন্তু তিনটে পদ হতে পারে, ত্রিপদ। ঠিক আছে, অত দূর আমরা আর যাচ্ছি না। দ্বিপদ নামকরণ সর্বদা ল্যাটিন ভাষায় লিখতে হয়, ল্যাটিন ভাষায় লিখতে হয়। আচ্ছা, তারপরে ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, লিখতে হবে না, অ্যাকচুয়ালি ল্যাটিন ভাষায় নামকরণ হবে। ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। আর লিখতে হবে কি? ইটালিক্সে, মানে বাঁকা হরফে নাম, ইটালিক্সে লেখা হয়। মানে কেমন ভাবে? ধরো এই যে পাইসাম স্যাটিভাম, এটাকে আমি এইভাবে লিখতে পারি,
কিন্তু ইটালিক্সে তো আমরা লেখাটা পসিবল না, যেটা বাঁকা হরফ। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এর নিচে আন্ডারলাইন করতে পারি, ঠিক আছে, রেখাঙ্কিত করতে হবে, মানে নিচে দাগ দিতে হবে। তো ইংরেজিতে লিখলে কি করতে হবে, ইংরেজিতে লিখলে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। আবার এটা তো গেল। তা প্রথম যে গণের প্রথম অক্ষরটা ক্যাপিটালে হবে, আর প্রজাতির প্রথম অক্ষরটা স্মল লেটারে হবে, এটাও একটা নিয়ম। আর এই বিজ্ঞানসম্মত নাম, ধরো দুটো আলাদা প্রজাতির বিজ্ঞানসম্মত নাম সেম হওয়া যাবে না। যদি দেখা যায় যে কোনো কোনো উদ্ভিদ বা প্রাণীর একাধিক নাম রয়েছে, বিজ্ঞানসম্মত নাম, এই দেশে গিয়ে তুমি জানতে পারলে ওর বিজ্ঞানসম্মত নাম একটা, অন্য দেশে গিয়ে জানতে পারলে ওরই বিজ্ঞানসম্মত নাম অন্যটা। এটা কি করে হয়? একই উদ্ভিদ বা একই প্রাণীর, মানে একই জীবের একাধিক নাম কি করে হতে পারে? তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে প্রথম যে নামকরণটা করবে, মানে ধরো আমার দুটো নাম রয়েছে, ঠিক আছে, দুটো নাম রয়েছে, প্রথম নামটা যে দেবে তার দেওয়া নামটাই কিন্তু আইনিভাবে সিদ্ধ হবে বা স্বীকৃতি পাবে, সেটাকে বলা হয় অগ্রাধিকার আইন, ঠিক আছে। তাহলে প্রথম দেওয়া বিজ্ঞানীর যে নামটা সেটাই কিন্তু আইনিভাবে গৃহীত হবে, পরবর্তী নামগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই ছিল দ্বিপদ নামকরণের বেশ কিছু নিয়মাবলী। আচ্ছা, এবার চলে আসবো আমরা 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস। আমাদের এখানে এই পড়তে হবে যে আমরা ট্যাক্সোনমিক যে হায়ারার্কি গুলো দেখলাম, যে সব থেকে ওপরের, মানে তোমাদের যদি বলা হয় যে তোমাদের দেশের সম্পর্কে জানানো হচ্ছে, যদি একবারে দেশ, রাজ্য, জেলা সবকিছু পড়তে যাও তাহলে কিন্তু মাথা পাগল হয়ে যাবে। তো তোমরা এখানে শুধুমাত্র রাজ্য সম্পর্কে পড়ো, যে কতগুলো রাজ্য রয়েছে। পুরো জীবজগৎকে আমরা 5টা রাজ্যে ভাগ করেছি, কি কি বললাম? মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। মনেরা গ্রুপের আন্ডারে আমরা কোন কোন জীবকে রাখবো? যে সমস্ত জীবগুলোর বডি খুব ছোট, মানে দেখতে পাওয়া যায় না, আনুবীক্ষণিক, আর একটা মাত্র কোষ নিয়ে তৈরি। ম্যাম কোষ কি? ক্লাস 8-এ তোমরা পড়েছো। কোষ হচ্ছে এমন একটা মানে ক্ষুদ্র বস্তু যেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই বস্তুটা দিয়ে বিভিন্ন জীব তৈরি। এমনকি আমরা প্রত্যেকটা জীব, যারা কথা বলতে পারে, যারা চলাফেরা করতে পারে, এমনকি উদ্ভিদও তো জীব। তো এই উদ্ভিদ, প্রাণী, যত জীব রয়েছে সমস্ত জীবের দেহ কিন্তু কোষ দ্বারা গঠিত। এর আগের দিন আমি একটু ব্রিফ আইডিয়া দিয়েছি কোষ সম্পর্কে। তো যে সমস্ত জীবদেহ একটা কোষ নিয়ে তৈরি তাদেরকে বলা হয় এককোষী জীব, আর যারা অনেকগুলো কোষ নিয়ে তৈরি তাদেরকে বলা হয় বহুকোষী জীব। তো এককোষী জীবদের আমরা খালি চোখে তো দেখতে পাই না, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস তোমরা কি দেখতে পাও? না, দেখা যায় না, সেগুলোকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপে কিন্তু দেখতে হয়, ঠিক আছে। তো যে সমস্ত এককোষী জীব রয়েছে এবং যাদের কোষটা প্রোক্যারিওটিক প্রকৃতির। ম্যাম প্রোক্যারিওটিক কি? কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। ধরো এই একটা কোষ, কোষের মধ্যে থাকে একটা ঘন দানাদার বস্তু যেটাকে বলি আমরা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে দুভাগে ভাগ করা হয়। কোনো কোনো জীবের নিউক্লিয়াস এরকম খোলা ডিএনএ হয়, আর কোনো কোনো জীবের নিউক্লিয়াসের মধ্যে ভেতরে ডিএনএ থাকে, বাইরে পর্দা থাকে, তার ভেতরে নিউক্লিওলাস থাকে, অনেকগুলো অংশ থাকে। তো এটাকে বলা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে আদি নিউক্লিয়াস। তো যাদের আদি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, অর্থাৎ খোলা ডিএনএ প্রেজেন্ট থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেই সমস্ত জীবদেরকে আমরা বলি প্রোক্যারিওট, সেই সমস্ত কোষকে। আর যাদের কোষে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা একটা পর্দা দ্বারা আবরণ থাকে, তার ভেতরে নিউক্লিওপ্লাজম নামক একটা তরল থাকে আর একটা নিউক্লিওলাস নামক বস্তু থাকে, এই 4টে জিনিস থাকলে সেই ধরনের কোষকে বলি আমরা ইউক্যারিওটিক কোষ। তো মনেরা গ্রুপে আমরা তাদেরকেই ফেলবো যারা এককোষী, মানে একটা মাত্র কোষ দিয়ে তাদের বডিটা তৈরি, আর প্রোক্যারিওটিক কোষ নিয়ে তৈরি, তাদেরকে বলছি, তাদেরকে মনেরা গ্রুপের আন্ডারে ফেলবো। যেমন ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রোক্যারিওট, ঠিক আছে, বা মনেরা। প্রোটিস্টা গ্রুপের মধ্যে কাদেরকে ফেলবো আমরা? এরাও এককোষী জীব হবে, কিন্তু এদের কোষটা ইউক্যারিওটিক প্রকৃতির হবে। তাহলে এককোষী ইউক্যারিওটিক এরা হয়ে আছে প্রোটিস্টা গ্রুপের আন্ডারে। যেমন এক্সাম্পল যদি বলি আমরা, ইউগ্লিনা নামক একটা প্রাণী রয়েছে যার কোষটা ইউক্যারিওটিক। দেখো এর মধ্যে কমপ্লিট নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে, কিন্তু এর বডিটাও একটা কোষ নিয়ে গঠিত। এদেরকে আমরা প্রোটিস্টা গ্রুপের আন্ডারে ফেলছি। তারপরে রয়েছে ছত্রাক।
এই ছত্রাককে প্রথমে প্ল্যান্ট গ্রুপের মধ্যে ফেলা হয়েছিল। তোমরা আশেপাশে যে ব্যাঙের ছাতা হতে দেখো বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ধরো খাবার দীর্ঘদিন ফেলে রাখলে কি হয়ে যায়, ছাতা পড়ে যায়, আমরা বলি না ছাতা পড়ে গেছে, তো ওটা অ্যাকচুয়ালি ফাঙ্গাস বা ছত্রাক। তো এই ছত্রাককে প্রথমে প্ল্যান্ট গ্রুপে রাখা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল প্লান্ট মানে গাছ, গাছেরা তো খাদ্য তৈরি করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু এই ছত্রাক পারে না। তারপর গাছের কোষের মধ্যে সেলুলোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট থাকে কোষ প্রাচীরে, এর কোষ প্রাচীরে আবার কাইটিন থাকে, মানে এর বডিও তো কোষ নিয়ে তৈরি, এর বডিও কোষ নিয়ে তৈরি, এরকম ধরো এরকম কোষ নিয়ে তৈরি। তো এই কোষের যে কোষ পর্দা, আর এরও মানে কোষ পর্দার বাইরে কি থাকে, কোষ প্রাচীর থাকে, এগুলো কি কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকে। তাহলে এই ছত্রাকের কোষ প্রাচীর দেখা যাচ্ছে কি কাইটিন নির্মিত, আর প্ল্যান্টের গাছের কোষ প্রাচীর কি নির্মিত, সেলুলোজ নির্মিত। তাহলে এদের দেখা যাচ্ছে না তো এ খাবার তৈরি করতে পারে, এরা খাবার তৈরি করতে পারে, এরা মৃত জিনিসের উপর জন্মায়, এরা সজীব জিনিসের উপর জন্মাচ্ছে বা সজীব হিসাবে কাজ করছে, এদের কোষ প্রাচীরে সেলুলোজ রয়েছে, এদের কোষ প্রাচীরে কাইটিন রয়েছে। তাহলে কিভাবে এদেরকে এক গ্রুপে ফেলা যায়, আলাদা করে দিই, ছত্রাককে সম্পূর্ণ একটা আলাদা রাজ্যে ফেলা হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্ল্যান্ট, প্ল্যান্ট বা উদ্ভিদ জগৎ, যত রকমের উদ্ভিদ রয়েছে সব উদ্ভিদকে এর মধ্যে ফেলে দিয়েছে, যত রকমের প্রাণী রয়েছে বাদবাকি সব প্রাণীদেরকে এই অ্যানিমেলিয়া গ্রুপের মধ্যে ফেলে দিয়েছে। তো আমরা এই চ্যাপ্টারে তোমাদের আর কি কি রয়েছে, এই যে উদ্ভিদ জগতে যতগুলো উদ্ভিদ ভাগ করা হয়েছে শ্রেণীবিন্যাস, আর অ্যানিমেলিয়া প্রাণী গ্রুপে প্রাণীদেরকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই দুটো শ্রেণীবিন্যাস। মানে তোমাকে আমি 5টা দেশ সম্পর্কে পড়ালাম, কিন্তু আমি দুটো দেশের রাজ্য সম্পর্কে তোমাদের পড়াবো, বোঝা গেছে তো। তার মানে দুটো রাজ্য প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এর শ্রেণীবিন্যাস পদ্ধতি, মানে এর দুটো দেশ তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। চলো, তো চলে আসি উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্যকে মোট দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হলো, এক হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক, ঠিক আছে, অপুষ্পক আর সপুষ্পক। অপুষ্পক মানে যাদের ফুল তৈরি হয় না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, যাদের ফুল ফল তৈরি হয় না। আর সপুষ্পক যাদের ফুল ফল তৈরি হয়। চলো, এবার এই অপুষ্পক উদ্ভিদকে আবার 3টে ভাগে ভাগ করা হলো। কি কি, এক হচ্ছে থ্যালোফাইটা, নেক্সট ব্রায়োফাইটা, আর হচ্ছে টেরিডোফাইটা। এগুলো কি আমরা ডিটেলে পড়বো এরপরে। আচ্ছা, আর এই সপুষ্পককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্যক্তবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী। চলো এগুলোর সম্বন্ধে জেনে নিই। প্রথমে চলে আসি অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদের মধ্যে কি কি রয়েছে, থ্যালোফাইটা। থ্যালোফাইটা, ফাইটা কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে, ফাইটো ফাইটা এগুলো মানে উদ্ভিদকে বোঝায়। থ্যালো বা থ্যালাস মানে কি বোঝায়, থ্যালাস, থ্যালাস মানে হচ্ছে সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী, অর্থাৎ এদের দেহটা মূল কাণ্ড পাতা এরকম আলাদা আলাদা অঙ্গ দেখতে পাওয়া যায় না। ধরো আমরা, আমাদের মধ্যে কি রয়েছে, মাথা রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, সব আলাদা আলাদা অর্গান রয়েছে। তো যদি সব জায়গাগুলো একই রকম দেখতে হতো তাহলে গোল ফুটবলের মতন হতাম, তাই না। তখন সেটাকে বলা হতো সমাঙ্গদেহী, মানে সব জায়গাগুলো ইভেন সমান টাইপসের। তো এই থ্যালোফাইটা গ্রুপের আন্ডারে তাদেরকেই ফেলা হয়েছে যাদের সমস্ত জায়গাটা আলাদা আলাদা কোনো অর্গান নেই, সমস্ত জায়গাটা সেম দেখতে। যেমন ধরো কিছু শৈবাল, শৈবাল বা শ্যাওলা দেখেছো কখনো, সব সব জায়গাটাই সেম দেখতে হয়, কোনো আলাদা অর্গান রয়েছে না। তাহলে এই শৈবালকে কি বলা হচ্ছে, এই থ্যালোফাইটার আন্ডারে ফেলা হচ্ছে, কারণ এদের দেহটা সমাঙ্গদেহী প্রকৃতির, একই রকম, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এদের কি হয়, মেনলি এরা জলজ প্রকৃতির হয়ে থাকে, এরা মেনলি জলে জন্মায়, ঠিক আছে, এরা মেনলি কোথায় জন্মাবে, জলে জন্মাবে। এদের দেহটা সমাঙ্গদেহী প্রকৃতির হবে, এদের মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকবে, মানে এরা সালোক সংশ্লেষে সক্ষম হবে, সালোক সংশ্লেষে সক্ষম, উদ্ভিদ মানেই সালোক সংশ্লেষে সক্ষম হবে। আর কি, এদের কিন্তু ফুল বীজ ফল এগুলো তৈরি হয় না, তারপরে এদের মধ্যে যৌন জনন দেখতে পাওয়া যায় না, জাস্ট রেণু তৈরির মাধ্যমে এরা কিন্তু করে থাকে।
জনন সম্পন্ন করে থাকে। তো এদেরকে কি বলছি? বিভিন্ন প্রকার শৈবাল, যেমন এক্সাম্পল ভলভক্স। ভলভক্স হয়ে যাচ্ছে এর এক্সাম্পল। ঠিক আছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে যদি বলি, এরা কি? এরাও কিন্তু থ্যালাস প্রকৃতির উদ্ভিদ, কিন্তু এদের মধ্যে কিছুটা ডিফারেন্স কিন্তু দেখতে পাওয়া যায়। এরা জলে মানে জলের আশেপাশে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি জন্মায়। এরা সিক্ত স্থানে জন্মায়। সিক্ত স্থানে জন্মায়, পুরোপুরি জলেও থাকে না, আবার পুরোপুরি স্থলেও থাকে না। এদের জননের জন্য বা নিষেকের জন্য জল প্রয়োজন। এদের নিষেকের জন্য জল প্রয়োজন। তাই এদেরকে কিন্তু উদ্ভিদ উভচরও বলা হয়ে থাকে, কারণ এদের মধ্যে যে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে সেগুলো মিলিত হওয়ার জন্য জল প্রয়োজন। জল ছাড়া কিন্তু এদের জনন হবে না, তাহলে কিন্তু এদের বংশবিস্তার হবে না। ব্রায়োফাইটা। আর এদের মধ্যে মূল তো তৈরি হয় না, কিন্তু মূলের পরিবর্তে বেশ কিছু রাইজয়েড দেখতে পাওয়া যায়। রাইজয়েড মানে এই যে তুমি এরকম থ্যালাসটা দেখছো, তো এটাও তো সমাঙ্গদেহী, সব জায়গা সমান টাইপসের দেখতে। তো এর নিচে কিন্তু এরকম বেশ কিছু মূলের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা কি বলছি? রাইজয়েড দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ব্রায়োফাইটা। এক্সাম্পল কি হয়ে যাবে? এক্সাম্পল হয়ে যাবে তোমার রিকশিয়া, মার্কেনশিয়া। এই একটা এক্সাম্পল কিন্তু এর হয়ে যাচ্ছে। এরপর চলে আসছে আরেকটু উন্নত মানের উদ্ভিদ, সেটা হচ্ছে টেরিডোফাইটা। দেখে এরা কিন্তু সবাই কেউ ফুল ফল তৈরি করছে না, তাই জন্য সবকটা অপুষ্পকের আন্ডারে পড়ছে। টেরিডোফাইটা কাদের বলা হয়? এদের দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভেদিত। মূল কাণ্ড পাতা দেখা যায় এদের মধ্যে, কিন্তু ফুল ফল তৈরি হয় না। এদের মধ্যে সংবহন কলা দেখা যায়। সংবহন কলা। দেখো শৈবাল সংবহন কলা কি? সংবহন কলা হচ্ছে যারা জল খাদ্য পরিবহন করতে পারে, তাদেরকে বলা হয় সংবহন কলা। তো এই শৈবাল এরা কোথায় জন্মাতো? এরা কিন্তু জলে জন্মাতো। ঠিক আছে, তাহলে জলে জন্মালে এদের সমগ্র দেহের যত কোষ রয়েছে সমস্ত কোষ দিয়ে এরা জলটাকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে এদের আলাদা কোনো অঙ্গ দরকার নেই যেটা জল সংবহন করতে পারে, কারণ এরা পুরো বডি দিয়েই কিন্তু জলটাকে অ্যাবজর্ব করতে পারছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এরা ভেজা বা সিক্ত স্থানে জন্মাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা কখনো কখনো এদের জলের অভাব দেখতে পাওয়া যায়, তাই এরা কিন্তু রাইজয়েড তৈরি করেছে, যেটা দিয়ে জল শোষণ করা যেতে পারে। এবং রাইজয়েড দিয়ে জল শোষণ করার পর কিছু হাইড্রোলিম্ফ বলে একটা ধরনের কিছু কোষ থাকে, যেগুলো কিন্তু জলকে ধরে রাখতে পারে। আর টেরিডোফাইটা যেগুলো পুরোপুরি স্থলভাগে জন্মায়, সেই সব উদ্ভিদগুলো কি করছে? এদের মধ্যে বেশ কিছু সংবহন কলা বা কোষ তৈরি হয়েছে, যেগুলো মূল দ্বারা শোষিত জলকে সারা বডিতে ট্রান্সফার করতে পারছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সংবহন কলা দেখা যায়, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত, এই সমস্ত জিনিসগুলোতে দেখতে পাওয়া যায়। এদের মধ্যে ফুল ফল তৈরি হয় না। দ্যাটস ইট। এগুলো হচ্ছে টেরিডোফাইটা। এক্সাম্পল কি হয়ে যাবে? এক্সাম্পল হয়ে যাবে ফার্ন। এরকম ফার্ন গাছ তো তোমরা প্রচুর দেখেছো আশেপাশে, তাই না? এবার চলে আসছি সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ, দেখো এখানে একটা টুইস্ট আছে। সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ব্যক্তবীজী আর একটা হচ্ছে গুপ্তবীজী। ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, এদের মধ্যেও কিন্তু ফুল তৈরি হয় না, ফুলও তৈরি হয় না, ফলও তৈরি হয় না। তাহলে ম্যাম কেন এটাকে সপুষ্পকে রাখলাম? কারণ এদের মধ্যে বীজ তৈরি হয়। দেখো ফল না হলেও কি হবে? বীজ তৈরি হয়, আর বীজটা মুক্ত অবস্থায় তৈরি হয়, তাই জন্য এদেরকে ব্যক্তবীজী বা নগ্নবীজী বলা হয়। বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, তো এই কারণে এদেরকে মানে বাদবাকি সপুষ্পক উদ্ভিদের যা যা ক্যাটাগরি সবকিছুই এর মধ্যে রয়েছে, শুধু ফুলটা তৈরি হয় না, ফলটাও উন্মুক্ত অবস্থায় মানে বীজ অবস্থায় তৈরি হয়। তো এই কারণে এদেরকে কি বলা হচ্ছে? ব্যক্তবীজী বলা হচ্ছে। ব্যক্তবীজীর এক্সাম্পল কি হয়ে যাবে? সাইকাস, পাইনাস, এই ধরনের উদ্ভিদগুলো হচ্ছে ব্যক্তবীজী। এদের ক্ষেত্রে ফুল ফল তৈরি হয় না, কিন্তু বীজ মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা গুপ্ত বীজের ক্ষেত্রে, গুপ্ত মানে লুকিয়ে রাখা, বীজটা কোথায়? কি বীজটা থাকে লুকানো, ফলের মধ্যে বীজ থাকে। তাহলে যাদের মধ্যে প্রপার ফুল ফল তৈরি হচ্ছে তারা হচ্ছে কি গুপ্তবীজী। যেমন এক্সাম্পল কি হয়ে যাবে? আম গাছ।
তাহলে এই গুপ্তবীজকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। বীজপত্র কাকে বলা হয়? বীজপত্র, ধরো তুমি একটা আমের আটি খেয়ে ফেলে দিলে, মাটিতে ফেলে দিলে, পরে কি দেখবে, কিছুদিন পরে দেখবে সেখান থেকে একটা এরকম চারা গাছ বেরিয়েছে। চারা গাছ যখন বেরোবে, প্রথম যে দুটো পাতা তৈরি হয় না, এই পাতা দুটোকে বলা হয় বীজপত্র, প্রথম পাতাটাকে। তো এখান থেকে আম গাছের ক্ষেত্রে দেখবে প্রথমে একসাথে দুটো পাতা তৈরি হয়, মানে দুটো বীজপত্র। এর মধ্যে দুটো বীজপত্র ছিল, ভেতরে কটা বীজপত্র ছিল? দুটো বীজপত্র ছিল, সেটা বৃদ্ধি পেয়ে দুটো পাতা একসাথে তৈরি করেছে। নারকেল যেমন একবীজপত্রী। নারকেল গাছের তুমি নারকেল যদি দেখো গাছ হতে, এরকম নারকেল রয়েছে, তো সেখান থেকে কিন্তু এরকম একটাই পাতা তৈরি হবে, সেটা হচ্ছে একবীজপত্রী, কারণ এর মধ্যে একটা মাত্রই বীজপত্র প্রেজেন্ট থাকে। তো একটা বীজের মধ্যে কটা বীজপত্র রয়েছে সেই অনুযায়ী গুপ্তবীজী উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রীর এক্সাম্পল হয়ে যাবে নারকেল, আর দ্বিবীজপত্রীর এক্সাম্পল হয়ে যাবে আম। বোঝা গেছে? আচ্ছা, এই যে এখানে রয়েছে গুপ্তবীজের মধ্যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রীর এক্সাম্পল এখানে ধান রয়েছে, গম রয়েছে, ভুট্টা রয়েছে, নারকেলও হবে। দ্বিবীজপত্রী আম, ছোলা, মটর ইত্যাদি। চলো এবার চলে আসি প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাসে কি রয়েছে? প্রাণীদেরকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। কি হিসাবে ভাগ করেছে এটা? এটা এই হিসাবে ভাগ করেছে, যাদের মেরুদণ্ড নেই তারা অমেরুদণ্ডী প্রাণী। তো নন কর্ডাটার মধ্যে কি, সমস্ত অমেরুদণ্ডী প্রাণী, মানে যাদের মেরুদণ্ড নেই তারা এই গ্রুপে পড়ছে, আর যাদের মেরুদণ্ড আছে তারা এই গ্রুপে পড়ছে। এবার এখানে একটা টুইস্ট আছে, দুটো টার্ম শুনে নাও। একটা হচ্ছে নোটোকর্ড, একটা হচ্ছে নোটোকর্ড, আর একটা হচ্ছে নার্ভ কর্ড। ম্যাম এই দুটো কি? দেখ, ভ্রূণ অবস্থায় যখন শিশু অবস্থায় রয়েছে, সেই ভ্রূণের মধ্যে এই দুটো জিনিস তৈরি হয়। কাদের ক্ষেত্রে? কর্ডাটার ক্ষেত্রে তৈরি হয়, নন কর্ডাটার ক্ষেত্রে কিন্তু তৈরি হয় না। তো এই দুটো কর্ড রয়েছে, একটা নোটোকর্ড, একটা নার্ভ কর্ড। যেহেতু এই কর্ড দুটো তৈরি হয় না, তাই এরা নন কর্ডাটা বা অমেরুদণ্ডী। আর এদের মধ্যে এই দুটো তৈরি হয়, তাই এরা কর্ডাটা। এবার বলি, এই নোটোকর্ড, নোটোকর্ড কি ভ্রূণের পশ্চাৎ দেশে একটা স্থিতিস্থাপক নলাকার অংশ। এটা কি একটা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক নলাকার দণ্ডবিশেষ, এক ধরনের নোটোকর্ড এরকম দেখতে পাওয়া যায় দেহের পশ্চাৎ ভাগে। আর নার্ভ কর্ড কি? নার্ভ কর্ড হচ্ছে আরেক ধরনের, মানে দেহের পশ্চাৎ ভাগেই আর এক প্রকার নলাকার অংশ দেখা যায়, সেটাকে আমরা কি বলছি? নার্ভ কর্ড। এবার কি হচ্ছে, কর্ডাটার মধ্যে তো এই দুটো প্রেজেন্ট থাকে। এবার কিছু কিছু কর্ডাটার মধ্যে দেখা যায় এই নোটোকর্ড, নার্ভ কর্ড বিলুপ্ত হয়ে গেল, আর কিছু কিছু কর্ডাটার মধ্যে এই নোটোকর্ড, নার্ভ কর্ড কি করছে, নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়। তার মানে সমস্ত কর্ডাটার মধ্যে কিন্তু, সমস্ত কর্ডাটা যে মেরুদণ্ডী তা কিন্তু নয়। কর্ডাটার মধ্যে কিছু 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 জিনিস তারা কি করছে, নোটোকর্ডটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর কিছু কিছু প্রাণীদের মধ্যে এই নোটোকর্ডটা মেরুদণ্ড তৈরি করছে। যাদের মেরুদণ্ড তৈরি হচ্ছে তারা হচ্ছে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী। তাহলে সমস্ত মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা, কিন্তু সমস্ত কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী নয়, কারণ কিছু কিছু কর্ডাটা প্রাণী রয়েছে যাদের ভ্রূণ অবস্থায় তো নোটোকর্ড, নার্ভ কর্ড তৈরি হয়, কিন্তু যখন বড় হয় আস্তে আস্তে এই দুটো কিন্তু আর মেরুদণ্ডে পরিণত হয় না। বোঝা গেছে? তাহলে এই নোটোকর্ড, নার্ভ কর্ড অর্থাৎ মেরুদণ্ডের উপস্থিতি অনুযায়ী এই প্রাণী রাজ্যকে আমরা মোট দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অমেরুদণ্ডী মানে নন কর্ডাটা, আর একটা হচ্ছে কর্ডাটা। ঠিক আছে, চলো এবার আমরা প্রথমে নন কর্ডাটার ভাগগুলো দেখে নিই। নন কর্ডাটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, আমরা একটা একটা করে, টোটাল 10টা রয়েছে, 10টা ভাগে ভাগ করা যায়। তো আমরা একটা একটা করে পড়তে থাকি এদের ব্যাপারে।
এরা সব হচ্ছে নন কর্ডাটা। তো এদেরকে আমরা এই পর্বগুলোতে ভাগ করেছি। রাজ্যের পর পর্ব, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি দেখলাম। তো এই পর্ব, পরিফেরা, পরিফেরার মধ্যে কোন কোন প্রাণীদেরকে ফেলেছি আমরা দেখো। পরিফেরা গ্রুপের মধ্যে এমন প্রাণীদেরকে ফেলেছি যাদের মধ্যে দেহে অসংখ্য ছিদ্র রয়েছে, দেহে অসংখ্য ছিদ্র বর্তমান। ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া। এই নামগুলো কিন্তু পড়ে রাখবে, এখান থেকে সব কোশ্চেন আসবে। দেহে অসংখ্য ছিদ্র রয়েছে, এই দেখো দেহে অসংখ্য ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। আর দেহের উপরিভাগে একটি বড় ছিদ্র থাকবে, দেহের উপরিভাগে একটি বড় ছিদ্র উপস্থিত, ওটাকে কি বলবো? অস্কিউলাম। অস্কিউলাম বলা হয়। এই যে ওপরে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে অস্কিউলাম। ঠিক আছে, দেহের সমস্ত বজ্র বস্তুগুলো এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এরকম এক্সাম্পল। এদের দেহটা কি নিয়ে তৈরি? কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। দেহ কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত। এই মেন বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে তাদেরকে আমরা বলছি পরিফেরা। ফেরা মানে হচ্ছে বহন করা, পরি মানে হচ্ছে পোর বা ছিদ্র। যারা দেহে অসংখ্য ছিদ্র বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরার আন্ডারে কারা রয়েছে? এক্সাম্পল যদি বলি, স্পঞ্জ। স্পঞ্জ সমুদ্রের তলায় থাকে, এই স্পঞ্জ হচ্ছে পরিফেরা গ্রুপের আন্ডারে পড়ছে। বোঝা গেল? এটা এক ধরনের নন কর্ডাটা। নেক্সট টাইপ যদি আমরা দেখি, এটা 1 নম্বর টাইপ গেল। 2 নম্বরে চলে আসছে নিডারিয়া। নিডারিয়া কাদেরকে বলবো আমরা? যাদের দেহ নিডোব্লাস্ট কোষ নিয়ে গঠিত। এদের দেহ কি? নিডোব্লাস্ট কোষ দ্বারা গঠিত। দেহের উপরিভাগে বেশ কিছু কোর্শিকা বর্তমান। দেখো এগুলো হচ্ছে কোর্শিকা, এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কোর্শিকা। কোর্শিকা বর্তমান। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কি বলছি? নিডারিয়া গ্রুপের আন্ডারে ফেলছি। এদেরও কিন্তু অযৌন জনন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে এরা। অযৌন জননে যে কোরক বা বার্ড তৈরি করছে এটাকে কোরকোদ্গম বলা হয়। এরকম একটা কোরক তৈরি হলো, এটা পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হবে, দিয়ে নতুন হাইড্রা তৈরি হয়ে যাবে। তাহলে এই অযৌন জনন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তাহলে এর এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? এক্সাম্পল হয়ে যাচ্ছে তোমার হাইড্রা। ঠিক আছে, হাইড্রা। নেক্সট টিনোফোরা। 3 নাম্বার হয়ে যাচ্ছে আমাদের টিনোফোরা। টিনোফোরা, ফোরা মানে এই যে ফোরা বা ফেরা, এগুলো মানে বহন করা। টিনো কথার অর্থ হচ্ছে তোমার এখানে দেখো অসংখ্য চিরুনির মতন প্লেট দেখতে পাওয়া যায়, যেগুলো বলা হয় কুম্ভ প্লেট। কি বলা হচ্ছে? দেখো এটার নাম হচ্ছে বেরো। তো এর পুরো বডিটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, দুপাশটা সেম সেম হবে, তাই এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর এদের দেহে অসংখ্য এরকম প্লেট দেখতে পাওয়া যাবে, এরকম চিরুনির মতন প্লেট দেখতে পাওয়া যাবে। এগুলোকে বলা হবে কি? কোম্ব প্লেট। কি বলা হচ্ছে? কোম্ব মানে চিরুনি, আর প্লেট কোম্ব প্লেট বর্তমান এদের দেহে। এই গেল 3 নাম্বার টাইপ। নেক্সট টাইপ কি রয়েছে? 4 নাম্বার প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসদের মধ্যে কি কি রয়েছে? এদের দেহটা পুরো চ্যাপ্টা ফিতের মতন। তাহলে দেহ, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু পড়ে রাখতে হবে। তোমরা বইতেও এই বৈশিষ্ট্যগুলো সমস্তটা পেয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু বলে দিচ্ছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। দেহ চ্যাপ্টা ফিতের মতন। ঠিক আছে, দেহ চ্যাপ্টা ফিটের মতন। এদের স্নায়ুতন্ত্র মই সদৃশ থাকে। স্নায়ুতন্ত্র মই সদৃশ। কি কাদের দেখতে পাওয়া যায়? চ্যাপ্টা কৃমি।
যাদেরকে ফিতাকৃমিও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এদের দেহে সিলোম উপস্থিত। কি উপস্থিত? এদের দেহে সিলোম উপস্থিত, সরি অনুপস্থিত, সিলোম অনুপস্থিত। সিলোম কি? সিলোম হচ্ছে দেহ গহ্বর বা দেহের মধ্যে থাকা ফাঁকা জায়গা। এদের দেহটাই তো চ্যাপ্টা, ভেতরে ফাঁকা জায়গা বা কোনো প্রকোষ্ঠ থাকবে বলে মনে হয় না, এদের দেহটাই পুরো চ্যাপ্টা, তো দেহের ভেতরে কোনো সিলোম বা গহ্বর বা ফাঁকা প্রকোষ্ঠ নেই, তাই জন্য সিলোম অনুপস্থিত। এটা গেল প্ল্যাটিহেলমিনথিস। এরপরে চলে আসছে নিমাটোডা, 5 নম্বর পয়েন্ট হয়ে আছে নিমাটোডা। নিমাটোডাদের মধ্যে কি রয়েছে দেখো, এটা হচ্ছে গোলকৃমি, এক্সাম্পল কি হয়ে যাবে? গোলকৃমি, অ্যাসকেলমিনথিস বলা হচ্ছে, ঠিক আছে। গোলকৃমি, এদের দেহ কি কিউটিকল দ্বারা আবৃত। দেহ না মানে বাইরেটা কিউটিকলের একটা আবরণ থাকে, যার জন্য পিচ্ছিল টাইপসের হয়। দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। কিউটিকল দ্বারা আবৃত থাকে। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত এদের। অনুপস্থিত, এক্সাম্পল হয়ে যাচ্ছে তোমার গোলকৃমি। নেক্সট অ্যানিলিডা। অ্যানিলিডা কত নাম্বার? 6 নাম্বার, 10টা আছে টোটাল। অ্যানিলিডা হচ্ছে দেহ অসংখ্য খণ্ডে খণ্ডে বিভক্ত, খণ্ডে খণ্ডে বিভক্ত। এদের দেহে রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়, রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখতে পাওয়া যায়, এক্সাম্পল হয়ে যাবে তোমার কেঁচো, কেঁচো, জোক, এগুলো হয়ে যাচ্ছে অ্যানিলিডার এক্সাম্পল। তো এই মেন মেন বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটার পড়ে রাখবে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে আরশোলা। আরশোলার ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায়? এটা ক নাম্বার হয়ে যাচ্ছে? ওটা 6 গেল, এটা 7। আরশোলার ক্ষেত্রে কি কি দেখতে পাওয়া যায়? আচ্ছা, এদের দেহ কাইটিন দ্বারা নির্মিত, দেহ কাইটিন নির্মিত। আচ্ছা, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির। আচ্ছা, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির মানে কি? আমাদের দেহে যে রক্ত সংবহন হয় মানে রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে, কার মধ্যে দিয়ে? শিরা, ধমনী, এদের মধ্যে দিয়ে, তাই না? মানে একটা নির্দিষ্ট পাইপ লাইন রয়েছে, এই পাইপ লাইনের মধ্যে দিয়ে যাতায়াত করে। কিন্তু এদের মধ্যে না, তা নেই, কোনো রক্ত শিরা ধমনী নেই, খোলা জায়গা দিয়ে রক্ত ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে। তো এটাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলা হয়। আর আমাদের মধ্যে যে শিরা ধমনীর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এটাকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। বোঝা গেছে? আচ্ছা, এটার এক্সাম্পল তো হয়ে গেল আরশোলা। মোলাস্কা, মোলাস্কার ক্ষেত্রে কি? দেহ মাংসল, দেহ মাংসল প্রকৃতির, মাংসল পদ উপস্থিত, পদ উপস্থিত মানে মাংসর পা উপস্থিত। আর তার বাইরে একটা চুন বা ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, চুন নির্মিতই লিখলাম, চুন মানে ক্যালসিয়াম কার্বনেট, চুন নির্মিত খোলক দ্বারা, খোলক দ্বারা আবৃত পুরো দেহটা। আর এদের মধ্যে ম্যান্টল পর্দা উপস্থিত থাকে। কি উপস্থিত থাকে? ম্যান্টল পর্দা উপস্থিত থাকে। এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? আপেল শামুক, আপেল শামুক। নেক্সট একাইনোডার্মাটা, 7, এটা 8 গেল, এটা গেল 9। একাইনোডার্মাটা কাদের বলা হয়? একাইনো মানে হচ্ছে কণ্টক বা কাটা, আর ডার্ম, ডার্ম মানে ত্বক, যে আমরা ডার্মাটোলজিস্ট বলি না, স্কিনের ডাক্তার, তো স্কিন বা ত্বককে বোঝায় ডার্ম। তাহলে যাদের দেহ ত্বক প্রচুর কাটা কাটা নির্মিত, তাদেরকে বলা হয় একাইনোডার্মাটা, ঠিক আছে। তাহলে দেহ কণ্টকময়, দেহ কণ্টকময়। এদের দেহে কি জল সংবহন তন্ত্র দেখা যায়, জল সংবহন তন্ত্র উপস্থিত, মানে জল সংবহন হয় এদের মধ্যে দিয়ে, এক জায়গা থেকে কোনো জায়গায় জল যায়, জলের পরিবহন দেখতে পাওয়া যায়। আমাদের মধ্যে যেমন রক্তের পরিবহন দেখা যায়, এদের জল পরিবহন দেখতে পাওয়া যায়। আর কি? এদের নালিকা পদ বা টিউব ফিট প্রেজেন্ট, নালিকা পদ বা
টিউফিট উপস্থিত। এক্সাম্পল কি হয়ে যাবে? এক্সাম্পল হয়ে যাবে তারা মাছ। তারা মাছ। আর লাস্টে 10 নম্বর নন কর্ডাটা হয়ে যাচ্ছে হেমিকর্ডাটা, যেটা হয়ে যাচ্ছে ব্যালানোগ্লসাস। ব্যালানোগ্লসাসের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? এদের দেহ প্রোবোসিস, ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান। প্রোবোসিস বা ট্রাঙ্ক আকৃতির, ইউ আকৃতির ফুলকা বর্তমান, ফুলকা বর্তমান। তাহলে এই যে নন কর্ডাটার যে ভাগগুলো আমরা পড়লাম, এক্সাম্পল হয়ে যাচ্ছে এটা ব্যালানোগ্লসাস। এই ভাগগুলোর প্রত্যেকটার যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? এরপর চলে আসবো কর্ডাটা। কর্ডাটাতে আমরা বেশি কিছু নেই, কর্ডাটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফলোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। দেখো ইউরোকর্ডাটা আমরা কাদের বলছি? যে এদের নোটোকর্ড কিন্তু সবারই প্রেজেন্ট ছিল, ঠিক আছে? এদের নোটোকর্ড কোথায় উপস্থিত? লার্ভার লেজে উপস্থিত, লার্ভার লেজে উপস্থিত। সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি? সেফালোকর্ডাটার ক্ষেত্রে পৃষ্ঠদেশের তুণ্ড থেকে, দেহের পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজ পর্যন্ত বিস্তার লাভ করেছে। দেখো দুটোতেই নোটোকর্ড ছিল, এইভাবে ছিল। কোথায় ছিল? ভ্রূণ অবস্থায় ছিল। যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন কিন্তু এগুলো বিলুপ্তি ঘটে গেছে, এগুলো কিন্তু আর মেরুদণ্ডে রূপান্তরিত হয়নি। যার জন্য এদেরকে ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা দুটো আলাদা ভাগে ভাগ করলাম। যদি ভার্টিব্রাটাতে বলি, ভার্টিব্রাটাতে কিন্তু নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে, মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। আর যে নার্ভ কর্ড ছিল, নার্ভ কর্ড কি তৈরি করেছে? মস্তিষ্ক আর সুষুমাকাণ্ড, মস্তিষ্ক ও সুষুমাকাণ্ড গঠন করেছে। তাহলে আমাদের যে মেরুদণ্ড রয়েছে সেটা নোটোকর্ড তৈরি করেছে, আর নার্ভ কর্ড কি আমাদের ব্রেন তৈরি করেছে। ব্রেন আর মস্তিষ্কের মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটা সরু সুতোর মতন যায়, ওটাকে বলা হয় সুষুমাকাণ্ড, যেগুলো আমাদের সমস্ত কিছু সেন্স করতে বা বুঝতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে যাদের মধ্যে এই দুটো হয়েছে তাদেরকে বলছি ভার্টিব্রাটা, আর এই যাদের মধ্যে নোটোকর্ডটা আর বৃদ্ধি পায়নি তাদেরকে বলে দিচ্ছি আমরা কি? ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা। এবার অবস্থান অনুযায়ী এদেরকে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডাটার এক্সাম্পল কি হয়ে যাবে? স্যালপা। আর সেফালোকর্ডাটার হয়ে যাচ্ছে অ্যামফিঅক্সাস, অ্যামফিঅক্সাস। এবার চলে আসবো ভার্টিব্রাটা। মেরুদণ্ডী প্রাণীদেরকে আবার অনেক রকম ভাবে ভাগ করা যায়। দেখো ভার্টিব্রাটার কি কি ভাগ রয়েছে? ভার্টিব্রাটাকে আমরা অ্যাগনাথা, আর যা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে এটা হবে সাইক্লোস্টোমাটা, এটা হয়ে যাচ্ছে সাইক্লোস্টোমাটা, আর এটা হয়ে যাবে ন্যাথোস্টোমাটা, ঠিক আছে? তো ভার্টিব্রাটাকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যাগনাথা, যাদের চোয়াল নেই, চোয়ালবিহীন প্রাণী, এদেরকে বলা হচ্ছে অ্যাগনাথা। আর ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল উপস্থিত, তাদেরকে বলছি ন্যাথোস্টোমাটা। তাহলে ভার্টিব্রাটার মধ্যেও যে চোয়ালের উপস্থিতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হলো অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথার একটাই এক্সাম্পল সাইক্লোস্টোমাটা, এর কিন্তু চোয়ালবিহীন প্রাণী, ঠিক আছে? চোয়ালবিহীন প্রাণী, আর এদের চর্ম আঁশবিহীন। এক্সাম্পল কি হয়ে যাবে? মিক্সিন হয়ে যাচ্ছে এক্সাম্পল। এবার চলে আসবো আমরা ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা মানে চোয়াল উপস্থিত, যাদের চোয়াল রয়েছে। দেখো আমরা কিন্তু ন্যাথোস্টোমাটার আন্ডারে পড়ছি। তো এই ন্যাথোস্টোমাটার আন্ডারে কি কি প্রাণী রয়েছে? ন্যাথোস্টোমাটাকে টোটাল 1 2 3
4 5 6 ছটা ভাগে ভাগ করা হয়েছে। এই ছটাই তোমাদের লাস্ট ভাগ। ভাববে ম্যাডাম কত কিছু পড়িয়ে যাচ্ছেন, এর ছটাই তোমাদের লাস্ট ধাপ। তো কি কি রয়েছে? ন্যাথোস্টোমাটার মধ্যে প্রথমে রয়েছে কন্ড্রিকথিস, তারপরে রয়েছে অস্ট্রিকথিস। এই দুটোই কিন্তু জলজ প্রাণী, মানে মাছেদের বোঝাচ্ছে, ঠিক আছে? অস্ট্রিকথিস কন্ড্রিকথিস জলজ প্রাণী। কি কি পার্থক্য রয়েছে এদের মধ্যে, বেসিক পার্থক্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, কন্ড্রিকথিস হচ্ছে তোমাদের তরুণাস্থি বিশিষ্ট, এরা হয় তরুণাস্থি বিশিষ্ট, আর এরা হয় অস্থি বিশিষ্ট। ম্যাম অস্থি আর তরুণাস্থি কি তাই তো জানি না। দেখো, আমাদের মধ্যে অনেক হাড়গোড় রয়েছে, তো আমাদের হাতের এই যে হাড়, খুব শক্ত হাড়, এই শক্ত হাড়গুলোকে বলা হয় অস্থি। আর যদি নাকের কানের এই যে হাড়গুলো, এই হাড়গুলোকে আমরা নাড়াতে পারি, মানে খুব নরম কার্টিলেজ, বা এগুলোকে বলা হয় তরুণাস্থি। যখন তোমরা চিকেন লেগ পিস খাও, তো যে শক্ত হাড়টা থাকে তার ওপরে একটা সাদা রঙের কচকচে অংশ দেখতে পাওয়া যায়, যেটাকে চিবিয়ে খাওয়া যায়। তাহলে ওই সাদা রঙের কচকচে যে অংশটা, ওটাকে বলা হয় তরুণাস্থি। আর যেই শক্ত হাড়গুলো, সেগুলোকে বলা হয় অস্থি। তো এই অস্ট্রিকথিস মাছেদের দেহে অস্থি দেখতে পাওয়া যায়, আর কনভেক্টিসের মধ্যে কি দেখতে পাওয়া যায়? তরুণাস্থি দেখতে পাওয়া যায়, মানে নরম হাড় দেখতে পাওয়া যায়। আর কি কি রয়েছে? এদের দেহ প্লাকয়েড আঁশ দ্বারা গঠিত। এদের দেহে কি আঁশ থাকে? প্লাকয়েড আঁশ থাকে। আর এদের দেহে সাইক্লয়েড আঁশ বা টিনয়েড আঁশ থাকে। সাইক্লয়েড বা টিনয়েড প্রকৃতির আঁশ দেখতে পাওয়া যায়, মানে তুলনামূলক ওর তুলনায় বড় বড় আঁশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই দুটোই হচ্ছে মেন। আর এদের পটকা অনুপস্থিত, পটকা অনুপস্থিত, আর এদের পটকা উপস্থিত। এক্সাম্পল তো দেখতেই পাচ্ছ, এক্সাম্পল অস্ট্রিকথিস হয়ে যাচ্ছে রুই মাছ, রুই মাছ, আর এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাঙর। বোঝা গেল? আচ্ছা, নেক্সট জল থেকে উঠে আসি। এবার আমরা জল থেকে উঠে আসবো, মানে উভচর, যে জলেও থাকে ডাঙাতেও থাকে। তাহলে উভচরদের কি? এরা হচ্ছে লার্ভা দশায়, মানে যখন ব্যাঙাচি অবস্থায় ছিল, লার্ভা দশায় জলে থাকে, জলে থাকে, এবং পূর্ণাঙ্গ অবস্থায়, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে থাকে। এদের দেহটা কি? দেহটা মসৃণ ত্বক দ্বারা গঠিত, এখান থেকে মিউকাস স্খলিত হয়, সবসময় ভেজা ভেজা থাকে, সিক্ত। এদের আমি বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি মুখে, এখানে জায়গা নেই। কারণ এদের সামনে 4টে আঙুল দেখতে পাওয়া যায়, পশ্চাৎপদে 5টা আঙুল দেখতে পাওয়া যায়। সামনের 4টে আঙুল, মানে এদের কিন্তু নখরবিহীন আঙুল দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নখ থাকে না। আর পশ্চাৎপদে যে 5টা আঙুল থাকে, 5টা আঙুল কিন্তু জোড়া অবস্থায় থাকে, একটা পাতলা চামড়া দিয়ে জোড়া জোড়া থাকে, যেটাকে লিপ্ত পদ বলা হয়। হাঁসের পা যেমন হয় তেমন এই পশ্চাৎপদে সাঁতার কাটতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে উভচরদের বৈশিষ্ট্য, ঠিক আছে? চলো, এক্সাম্পল ব্যাং। এরপরে চলে আসছে সরীসৃপ, রেপটিলিয়া বা সরীসৃপ। সরীসৃপদের বৈশিষ্ট্য কি হয়ে যাবে? এদের দেহ এপিডার্মাল আঁশ দ্বারা গঠিত, দেহ এপিডার্মাল আঁশ দ্বারা গঠিত। এদের দেয়ালের মধ্যে কি থাকে? আটকে থাকে, তাই না? টিকটিকি হচ্ছে এর এক্সাম্পল। আচ্ছা, আর দেহ শুষ্ক প্রকৃতির। এদের যে আঙুলগুলো থাকে, এগুলো নখর যুক্ত আঙুল থাকে, ঠিক আছে? দেহ শুষ্ক প্রকৃতির, দেহ শুষ্ক প্রকৃতির, নখর যুক্ত আঙুল দেখতে পাওয়া যায়। ব্যাস। পক্ষী আর স্তন্যপায়ী, আর দুটো ভাগ পড়ে থাকলে এগুলোর বৈশিষ্ট্য তোমরা জানো, কি আর বলতে হবে? পাখিদের কি কি বৈশিষ্ট্য? এদের যে মুখ, সেটা চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, চঞ্চুতে রূপান্তরিত, মানে এদের যে ঠোঁট, সেটাকে চঞ্চু বলা হয়। আচ্ছা, চোয়ালে দাঁত থাকে না, চোয়ালে দাঁত নেই। আচ্ছা, এদের অগ্রপদ, মানে প্রথম যে দুটো পা, অগ্রপদ কিসে রূপান্তরিত? ডানায় রূপান্তরিত হয়েছে, ডানায় রূপান্তরিত হয়েছে। ক্লিয়ার? আর স্তন্যপায়ী, স্তন্যপায়ী তো আমরা, আমাদের বৈশিষ্ট্য আর নতুন করে কি বলবো? দেহ রোম দ্বারা আবৃত, আবৃত। তারপরে কি?
এরা জনন প্রক্রিয়ায় বা যৌন জনন প্রক্রিয়ায় সন্তান প্রসব করে, স্তন গ্রন্থি বর্তমান স্ত্রীদের ক্ষেত্রে। তাহলে এরা যেহেতু সন্তান প্রসব করে তাই এদেরকে বলা হয় ভিভিপেরাস, এটাও জেনে রাখবে। সন্তান এই যে প্রসব করে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? ভিভিপেরাস। আর পাখি কি করে? এরা হচ্ছে ডিম পাড়ে, যারা ডিম পাড়ে তাদেরকে বলা হয় ওভিপেরাস। এটার জন্য কি বলা হচ্ছে? ওভিপেরাস। ঠিক আছে, তো এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই হচ্ছে প্রাণীদের শ্রেণীবিন্যাস। তো আমরা এখানে টোটাল উদ্ভিদ রাজ্য সম্পর্কে পড়লাম, উদ্ভিদ রাজ্যের মধ্যে কতগুলো ভাগ হয় সেই ভাগগুলো দেখেছি, এবং প্রাণীদের মধ্যে প্রাণীদেরকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে সেই সমস্ত ভাগগুলো আমরা দেখলাম। তো এই প্রত্যেকটা ভাগের মেন যে বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রেখো, যে বৈশিষ্ট্যগুলো এখানে তোমাদের বলা হলো। এছাড়াও তোমরা বই থেকে একটু ভালো করে পড়ে নেবে, ব্যাস এগুলো পড়লেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। আশা করি প্রত্যেকের কাছে খুব ইজি লেগেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। তো প্রত্যেককে বলবো ক্লাসটাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ইউটিউবে কিন্তু কমপ্লিট ফ্রি কন্টেন্ট, সমস্ত সিলেবাস কিন্তু তোমাদের ইউটিউবে আমরা নিয়ে আসবো। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।